কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। ঠিক আছে। নমস্কার, দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে আর সেশনটা শুরু করতে চলেছি। আজকে সেশনটা কি নিয়ে সেটা আপনারা বুঝতে পারছেন অলরেডি। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি সেটা একটা ওয়েবিনার সেশনই ছিল, যেখানে আমরা রিসার্চ সিনপসিস কিভাবে লিখতে হয় সেটা নিয়ে ডিসকাস করেছিলাম, এবং সেটা আমি ইউটিউবে আপলোড করেছিলাম। তো সেই রিসার্চ সিনপসিস কিভাবে লিখতে হয় প্রসঙ্গে কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, যেটা আমি নিয়ে আজকে আলোচনা করব বলে এই সেশনটা রেখেছি। তো আমি জিজ্ঞেস করব একটুখানি কি কি প্রশ্ন আছে। অলরেডি যারা সেশনটা দেখেছেন তারা বুঝতে পারবেন, আর যারা সেশনটা এখনো দেখেননি তাদেরকে অনুরোধ করব আগের যে সেশনটা আছে সেটা দেখে নেবেন। তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারবেন। আর যারা আজকে লাইভ সেশনটা জয়েন করেছো তাদের যা যা প্রশ্ন আছে আমাকে একটুখানি বলো, আমি সেই অনুযায়ী তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অন্যান্য দিদি সেশন, বলছি। এক সেকেন্ড, হ্যাঁ, অন্যান্য সেশন গুলো আমি প্রার্থনার মাধ্যমে শুরু করি। এটা যেহেতু কোনো ক্লাস নয়, আলাদা করে আমি কোনো প্রার্থনা করছি না, তবে আমি আমার সকল গুরুদের প্রণাম জানিয়ে আজকে সেশনটা শুরু করছি। হ্যাঁ, বলো তোমার কি প্রশ্ন আছে। হ্যাঁ দিদি বলছি যে তোমার আগের সেশনটা আমি দেখেছি। তো এখন প্রশ্নটা হচ্ছে রিসার্চ গ্যাপটা যে তুমি বলছো, এই জায়গাটা তুমি যদি কোনো একটা টপিক নিয়ে যদি তুমি উদাহরণের সাহায্যে একটু বুঝিয়ে দাও, যে রিসার্চ গ্যাপটা আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে অন্য কোনো টপিকের আমার যে টপিকটা ইচ্ছা সেই টপিকের আমি রিসার্চ গ্যাপটা মানে আমি বার করতে পারবো। মানে রিসার্চ গ্যাপটা কিভাবে আমি নির্ণয় করব, এটা যদি তুমি একটু বলো, যে কোনো টপিক। বুঝতে পেরেছি তোমার প্রশ্নটা। আর আমি আহ, নিজে যখন রিসার্চ প্রপোজাল, রিসার্চ সিনপসিস লিখবো বলে প্রিপারেশন নিচ্ছিলাম, এই জায়গাটা নিয়ে আমারও খুব কনফিউশন হতো। তাই আমি বুঝতে পারছি তোমার কেন এই জায়গাটা নিয়ে কনফিউশন হচ্ছে। আমি এই জায়গাটা, তুমি যে প্রশ্নটা করলে সেটার উত্তর দেবো, তবে তার আগে আমরা আগে যে সেশনটা করেছিলাম, মানে আর কি ইউটিউবে যেটা অলরেডি আপলোডেড রয়েছে, তার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি যে আমরা ওখানে কি কি জেনেছিলাম। আর ওখানে আমি ওটা নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম, তাই আমি আজকের সেশনে একদমই ওই ব্যাপারটা নিয়ে ডিটেল আলোচনায় যাচ্ছি না। ডিটেল আলোচনাটা জানার জন্য ওই সেশনটা দেখে নিলে সুবিধা হবে। তো আমরা ওখানে মূলত আলোচনা করেছিলাম, যখন আমরা পিএইচডি তে ইন্টারভিউ দিতে যাই, সেখানে আমাদের একটা রিসার্চ সিনপসিস প্রেজেন্ট করতে হয়। প্রেজেন্ট করতে হয় মানে পিডিএফ প্রেজেন্ট করতে হয় না, কারণ সময় খুব কম থাকে। কোথাও 5 মিনিট সময় দেয়, কোথাও কোথাও 15 মিনিট সময় দেয়। সেটা ইউনিভার্সিটির ওপর ডিপেন্ড করে কতক্ষণ সময় তুমি পাবে। তো সেখানে সেই শর্ট টাইমের মধ্যে তোমাকে তোমার বক্তব্যটা রাখতে হবে যে তুমি কিসের ওপর কাজ করতে চাও। এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, যে তুমি যেটা বলছো সেটা নিয়েই যে তুমি ইন ফিউচার কাজ করবে এরকম গ্যারান্টি কিন্তু থাকে না। আমার টপিক যেরকম চেঞ্জ হয়েছে, হ্যাঁ, যদি তোমার যিনি গাইড হচ্ছেন তিনি সেই টপিকে করাতে চান, তুমি সেই সেম টপিকেও কাজ করতে পারো। এবং তোমার গাইড যদি সেই টপিকে কাজ করাতে না চায়, সেক্ষেত্রে তোমার টপিক চেঞ্জও হতে পারে। তিনি কোনো বেটার টপিক সাজেস্ট করতে পারেন, এরকম নানা কারণে চেঞ্জ হতে পারে। অবভিয়াসলি তুমি যেটা কাজ করবে সেটা তোমার ইন্টারেস্টেড এরিয়া থেকেই হবে। আমি যেরকম যেটা প্রেজেন্ট করেছিলাম সেটাও আমার ইন্টারেস্টেড এরিয়া ছিল, যেটা নিয়ে এখন কাজ করছি সেটাও আমার ইন্টারেস্টেড এরিয়া। কারণ ইন্টারেস্টেড এরিয়া ছাড়া তো কাজ করাটা পসিবল না। তো টপিক যে ওটাই ফাইনাল হচ্ছে এরকম নাও হতে পারে। দ্বিতীয়ত আরেকটা কথা বলি, যতক্ষণ না রেজিস্ট্রেশন হচ্ছে ততক্ষণ কিন্তু এই সিনপসিসটা ফাইনাল হয় না। রেজিস্ট্রেশনটা হয় অ্যাডমিশন নেওয়ার পরে। অ্যাডমিশন নেওয়ার পর, মানে যখন আমরা পিএইচডির ইন্টারভিউতে কিছু টপিক সিনপসিস বলছি, তারপরে আমি ধরো সিলেক্ট হলাম। সিলেক্ট হওয়ার পর যারা এমফিল করেনি, এখন তো এমফিল উঠেই গেছে, তাদের জন্য একটা কোর্স ওয়ার্ক থাকে, কোথাও 6 মাসের কোথাও 1 বছরের। কোর্স ওয়ার্কটা হয়ে যাওয়ার পর আমাদের 6 মাসের মধ্যে, কোথাও কোথাও ওটা টাইম লিমিটটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, আমার ঠিক এক্সাক্ট জানা নেই। তো মোটামুটি 6 মাসের মধ্যে আমাদের একটা প্রেজেন্টেশন করতে হয়, যেখানে আমাদের আবারও ওই রিসার্চ সিনপসিসটা প্রেজেন্ট করতে হয় আরেকটু ডিটেলে। সেখানে শব্দ সংখ্যা বাড়ে, আরো অনেক ডিটেলস বাড়ে, লিটারেচার রিভিউ বাড়ে। তুমি প্রথম যেটা প্রেজেন্ট করছো তার থেকে নো ডাউট অনেক মডিফাইড হয়, যদি সেম টপিক থেকেও থাকে তাহলে। তো সেইখানে আমরা যখন প্রেজেন্ট করছি, সেখানে যারা পিএইচডি কমিটিতে থাকবেন তাদের সাজেশন অনুযায়ী আমাদের টাইটেল রেজিস্ট্রেশন হয়। রেজিস্ট্রেশন অর্থাৎ টাইটেল রেজিস্ট্রেশন, যে আমরা কি নিয়ে কাজ করছি সেটার ভিত্তিতে আমাদের থিসিসের একটা নাম হবে, সেই টাইটেলটা রেজিস্টার করা হয়। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আমাদের থিসিসের নামটা লেখা থাকে যে এটা নিয়ে আমি ফার্দার কাজটা করব। তখন গিয়ে আমার সিনপসিসটা ফাইনাল হচ্ছে, তারপরে আমরা থিসিসের কাজ।
তো এই শুরুর যেটা অ্যাডমিশনের সময় দরকার সেটা কিন্তু টেন্টেটিভ, সেটা একদমই অ্যাডমিশনের জন্য প্রয়োজন। সেটা নিয়েই তুমি ভবিষ্যতে কাজ করতে পারো, সেটার পরিবর্তনও হতে পারে। এটা আমার বলার ছিল, এটা আমি আগের সেশনগুলোতে বলিনি, সেই জন্য আমি আজকে এটা বলে দিলাম। এবার আসি, আমরা যে টপিক গুলো আগের সেশনটায় দেখেছিলাম সেখানে কি কি থাকে। প্রথম আমাদের একটা টাইটেল লিখতে হয়, মনে রাখতে হবে এটা টেন্টেটিভ টাইটেল। এটা আমার মনে হচ্ছে যে আমি যে টপিকটা চুজ করেছি এটা রিলেটেড টাইটেল এটা হতে পারে। তারপরে আসছে ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, লিটারেচার রিভিউ, রিসার্চ গ্যাপ যেটা নিয়ে তোমার প্রশ্নটা রয়েছে, তারপরে মেজর রিসার্চ কোয়েশ্চেন, রিসার্চ অবজেক্টিভ, তারপর ইমপ্লিকেশন, তারপর টেন্টেটিভ চ্যাপ্টারাইজেশন। টেন্টেটিভ কারণ চ্যাপ্টারাইজেশন তুমি কাজ করতে করতেও বদলাতে পারে, সেখানে রেজিস্ট্রেশনের টাইমেও যেটা থাকে সেই চ্যাপ্টারাইজেশনও বদলাতে পারে। তো তুমি অ্যাডমিশনের সময় যে চ্যাপ্টারাইজেশন দিচ্ছ সেটা যে ফাইনাল হবে এমন কোনো কথা নেই। তারপর থাকছে মেথডোলজি এবং লাস্ট বিবলিওগ্রাফি। আমাদের যেহেতু সাবজেক্টটা ফিলোসফি, অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম মেথডোলজিটা অ্যানালাইটিক হয়। অ্যানালাইসিসের মাধ্যমে আমরা মেথডটা ফলো করে কাজ করি, ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বিভিন্ন থিওরি পড়ি এবং সেটার বিচার বিশ্লেষণ করে সেটা নিয়ে কাজ করি। আবার অনেকে আছে ডেটা কালেকশনের মাধ্যমেও করে। এবার সেই টপিকগুলো একটু ডিফারেন্ট হয়, যদি ফিল্ম রিলেটেড কোনো টপিক হয়, যদি ধরা যাক যে ফিলোসফির তো এরিয়াটা হিউজ, এমন কোন টপিক সোশ্যাল পলিটিক্যাল হতে পারে, ফিল্ম অ্যান্ড ফিলোসফি হতে পারে, ফেমিনিজম হতে পারে, তো এই ধরনের কিছু কিছু টপিকে ডেটা কালেকশনেরও ব্যাপার। কিন্তু আমরা যেহেতু ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি, আমার যেহেতু কাজটা ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি, তো আমার কাজ মোটামুটি অ্যানালাইসিস এর উপরই, থিওরিটিক্যাল অ্যানালাইসিস। তো ফিলোসফিতে এই দু ধরনের মেথডই ফলো করা হয়। সায়েন্সের ক্ষেত্রে ডেটা কালেকশনটা ম্যাক্সিমাম থাকে, আর্টস এর সাবজেক্ট গুলো পিএইচডি করার ক্ষেত্রে ডেটা অ্যানালিসিসটা ম্যাক্সিমাম থাকে। তো এই যে পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্টগুলোকে আমাদের সিনপসিসের মধ্যে রাখতে হয়। এবার তার মধ্যে একটা মূল প্রশ্ন আসছে লিটারেচার রিভিউ এর পরের পয়েন্টটা, রিসার্চ গ্যাপ। তো রিসার্চ গ্যাপ জিনিসটা হচ্ছে কি, রিসার্চ গ্যাপ মানে বোঝাই যাচ্ছে যে কোনো একটা ফাঁকের কথা বলা হচ্ছে। এই যে লিটারেচার রিভিউ, তার আগের পয়েন্ট, লিটারেচার রিভিউ মানে আমরা কয়েকটা টেক্সট পড়লাম, কোনো বই পড়লাম, আর্টিকেল পড়লাম, সেটার উপরে সামারি বা সেটার উপরে আমি কি বুঝেছি, একটা পুরো সামারি বলবো না, আমি কি বুঝেছি বা আমার কি বক্তব্য সেই লিটারেচারটার প্রেক্ষিতে, সেটা আমি লিখলাম। এবার ধরা যাক ভিউ ওয়ান, ভিউ টু, ধরা যাক দুটো ভিউ রয়েছে। তো ভিউ ওয়ানের যে মতটা এবং ভিউ টু এর যে মতটা, তুমি যখন লিটারেচারটা পড়ছো তখন তোমার ভিউ ওয়ানের মতটা মনে হচ্ছে অর্ধেকটা অ্যাকসেপ্ট করা যায়, বাকি অর্ধেকটা অ্যাকসেপ্টেবল নয়। আবার ভিউ টু এরও তাই, কিছুটা অংশ তুমি অ্যাকসেপ্ট করতে পারছো এবং কিছুটা অংশ অ্যাকসেপ্ট করতে পারছো না। এবার ভিউ ওয়ান এর মতের মধ্যেও কিছু ত্রুটি রয়েছে, ভিউ টু এর মতের মধ্যেও কিছু ত্রুটি রয়েছে। এবার তোমার কাজ হবে এই দুটোকে কম্বাইন করে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোর কিভাবে সলিউশন করা যেতে পারে, এবং সেই ত্রুটিগুলোর কারণে কি কি গ্যাপ ওই টপিকটার ওপর থাকছে। টপিক একটাই, কিন্তু সেই টপিক সংক্রান্ত দুটো মত রয়েছে। যেমন আমরা ভারতীয় দর্শনের ক্ষেত্রে দেখছি ন্যায় মত যেমন রয়েছে, তেমন ন্যায়ের বিপরীত মত রূপে মীমাংসা রয়েছে, বৌদ্ধ রয়েছে, বেদান্ত রয়েছে। তো ন্যায় মতে যেটা অ্যাকসেপ্টেবল সেটা বৌদ্ধ মতে অ্যাকসেপ্টেবল নয়। এবার তোমার মনে হচ্ছে ন্যায় মতের যে ধরা যাক আত্মা সম্পর্কে ন্যায়েরা যা কথা বলছে, বৌদ্ধরা অন্য কথা বলছে, বৌদ্ধরা নৈরাশ্যবাদের কথা বলছে। তো বৌদ্ধদের কিছুটা মত তুমি গ্রহণ করছো, ন্যায়দের কিছুটা মত গ্রহণ করছো, এবং মনে হচ্ছে তোমার যে দুটো মতের মধ্যে কোনো ত্রুটি রয়েছে। এবার সেই ত্রুটিটা কি সেটা খুঁজে বার করা প্রয়োজন, সেই ত্রুটিটার থেকে কি কি সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করা, তাকেই রিসার্চ গ্যাপ বলা হচ্ছে। মানে যে এই এই জায়গাটায় একটা ফাঁক থেকে যাচ্ছে, যে এটাকে ক্লিয়ারলি ব্যাখ্যা করা হয়নি হয়তো, তোমার মনে হচ্ছে। হয়তো বা হয়েছে, আমরা তো সব লিটারেচার পড়ে ফেলিনি। সেই জায়গাটায় পিএইচডি তে ভর্তি হওয়ার পর তোমার গাইডেন্স দিতে পারবে যে হ্যাঁ এটার উপর এই এই কাজ হয়েছে, তুমি এটা পড়ে দেখো। হতেই পারে সেটা। আবার হতে পারে সেটার উপর সত্যি কোনো কাজ হয়নি, তুমি নতুন ভাবে একটা কিছু আহ থিসিসে নিয়ে আসতে চলেছো। আরেকটা জায়গা যেটা হয় যে ভিউ ওয়ান এর মতটাকে তুমি পুরোপুরি অ্যাকসেপ্ট করছো এবং ভিউ টু এর মতটাকে তোমার মনে হচ্ছে একদমই আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। তোমার নিজের
পয়েন্ট অফ ভিউ থেকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না, সেক্ষেত্রে তুমি এটা ভিউ টুটাও তুমি অ্যাকসেপ্ট করছো, ভিউ ওয়ানটা অ্যাকসেপ্ট করছো না, এরকমও হতে পারে। এবার সেক্ষেত্রে কেন তুমি ভিউ ওয়ানটাকে অ্যাকসেপ্ট করছো, কি কি কার জন্য তোমার যুক্তিটা কি, আবার ভিউ টুটাকে রিজেক্ট করার পিছনে তোমার যুক্তিটা কি, এবং সেক্ষেত্রে তুমি ভিউ টুটাকে রিজেক্ট করার পিছনে কি কি ত্রুটি আছে দেখাচ্ছ, ফলে কি কি ফাঁক আছে, কি কি ফ্লজ আছে সেটাকে তুমি আইডেন্টিফাই করছো, এবং সেটাকে কিভাবে সলভ করা যায় সেইটা তুমি তোমার থিসিসে দেখাতে চাইছো। এইটাকে বোঝানোর জন্য মূলত রিসার্চ গ্যাপের জায়গাটা আসছে। করা যাক, এই যে আত্মার টপিকটা বললাম, বৌদ্ধ মত, ন্যায় মত, মীমাংসা মত, বৌদ্ধ মত, ন্যায় মত, বেদান্ত মত, বিভিন্ন মতেতে সব জায়গাতে আত্মার আলোচনা করা হয়েছে, তারা বিভিন্ন ভাবে সেটাকে ব্যাখ্যা করছে। এরপর যখন তুমি ব্যাখ্যা করছো তোমার মনে হচ্ছে না ন্যায় মতটাই বেশি যুক্তিসঙ্গত, আমি ন্যায় মতের সাপোর্টে বৌদ্ধ মতকে খণ্ডন করবো, এবং বৌদ্ধ মতকে তো অলরেডি ন্যায়রা খণ্ডন করেছে, কিন্তু তুমি দেখতে গিয়ে দেখলে আরো জোরালো ভাবে কিছু তুমি পয়েন্ট হয়তো তুলে ধরতে পারবে, যেটার মাধ্যমে তুমি সেই জায়গাটাকে খণ্ডন করবে। বা বৌদ্ধ মতের যে ত্রুটিগুলো আছে সেটা আরো স্পষ্টভাবে তুমি মেনশন করতে পারছো, সেইগুলো তোমাকে রিসার্চ গ্যাপের মধ্যে দেখাতে হবে। আর এক্ষেত্রে এই যে রিসার্চ গ্যাপটা তুমি বার করলে, রিসার্চ গ্যাপটা বার করার পর আমাদের মনে কিছু প্রশ্ন আসে। ধরা যাক, মনে হচ্ছে যে এটা কেন হচ্ছে, এইভাবে কেন বলা হচ্ছে, এটা ঠিক বলা হয়নি, আমার পার্সপেক্টিভ থেকে এটা আমার ঠিক মনে হচ্ছে না। এই যে প্রশ্নগুলো মনে আসছে, যে উম, আমি ভিউ ওয়ানকে সাপোর্ট করছি এবং সেই দিক দিয়েও দেখতে গেলে এই প্রশ্নগুলো এসে যায়, আর আমারও মনে হচ্ছে এই প্রশ্নগুলো সঙ্গত, তো আমি রিসার্চ কোয়েশ্চেনে সেই কোয়েশ্চেন গুলো মেনশন করব, এমন কিছু কোয়েশ্চেন যেগুলো খুব রেলিভেন্ট তোমার টপিকটার সাথে, এবং যে কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করলে তুমি তোমার থিসিসের সাপোর্টে একটা জায়গায় দাঁড় করাতে পারবে তোমার লেখাটা। এইভাবে রিসার্চ গ্যাপ আর রিসার্চ সিনপসিসটাকে আইডেন্টিফাই করা হয়। এবার এটার প্রসঙ্গে তুমি প্রশ্ন করোনি, বাট আমি আরো দু এক কথা বলছি। এর পরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রিসার্চ অবজেক্ট, কিভাবে এগুলো লিঙ্ক আপ সেটা বোঝানোর জন্য আমি এখানে বলছি যে প্রথমে তুমি লিটারেচার রিভিউ করলে, সেই রিভিউটার ফলে তোমার মনে হলো যে না এইখানে এই এই ত্রুটি রয়েছে, এই এই ত্রুটিগুলো এই এই প্রশ্নের মাধ্যমে ভালোভাবে ব্যাখ্যা করা যায়। এবার এই এই প্রশ্নগুলোকে যদি আমি অ্যান্সার করি তাহলে আমার গোল, আমার লক্ষ্য, আমার অবজেক্টিভ এইটা হবে, রিসার্চ অবজেক্টিভে সেইটাকে তুমি পুট করবে। এবার আসছে ইমপ্লিকেশন, আমি এই অবজেক্টিভটাকে পাওয়ার জন্য এইভাবে আমার থিসিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, বা এইভাবে আমি এগোলে এই হাইপোথিসিস একটা দেখানো, এই ইমপ্লিকেশনটা আমি যেতে পারি, এই জায়গাটায় আমি পৌঁছতে পারি। ইমপ্লিকেশনে তুমি কোথায় পৌঁছতে চাইছো তোমার থিসিসের মাধ্যমে সেই জায়গাটাকে পয়েন্ট আউট, এইভাবে জায়গাটা এগোচ্ছে। তাহলে এবার ইমপ্লিকেশন হয়ে যাওয়ার পর তুমি তারপরে তোমার টেন্টেটিভ চ্যাপ্টার, মেথোডোলজি, বিবলিওগ্রাফির জায়গায় যাচ্ছ। এগুলো আমার ওই ভিডিওগুলোতে অলরেডি, ওয়েবিনার যেগুলো করেছিলাম সেগুলোর মধ্যে অলরেডি ডিটেল ডিসকাশন আছে, তাই আমি আলাদা করে আর কিছু বলছি না। আচ্ছা, আমার মোটামুটি যেটা অ্যান্সার দেওয়ার সেটা তোমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। এবার বলো আর কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে বা এই যেটা আমি বললাম সেটাই কিছু বুঝতে অসুবিধা হলো কিনা, আমি বোঝাতে পারলাম কিনা। হ্যাঁ দিদি, যেটা বলেছো সেটা বুঝতে পেরেছি। তার মানে ওই রিসার্চ গ্যাপে ভিউ ওয়ান আর ভিউ টু এর যে সমস্যাটা সেটা তুলে ধরতে হবে। না, ভিউ ওয়ান ভিউ টু এর সমস্যা শুধু তুলে ধরা নয়, ভিউ ওয়ান ভিউ টু তে যেটা রয়েছে, মানে ধরা যাক ন্যায় মত যেটা বলেছে, ন্যায় বৌদ্ধ মত যেটা বলছে, সেটা তো তুমি লিটারেচার রিভিউর মধ্যেই রেখে দিচ্ছ যে এইখানে এই কথা বলা হয়েছে, ওখানে ওই কথা বলা হয়েছে। এবার এই বলাগুলোর মধ্যে থেকে আমার মনে হচ্ছে এই জায়গায় সমস্যা রয়েছে, এই জায়গায় একটা ফাঁক থেকে যাচ্ছে, এটাকে ভালোভাবে ব্যাখ্যা করা হয়নি, বা এটার জায়গায় এখানে একটা ত্রুটি রয়েছে, এই ত্রুটিটাকে আমি এইভাবে সলভ করতে পারি, ওই ফাঁকটা খুঁজে বার করা, ওই ফাঁকটা তোমাকে পড়তে হবে। এইটা ভালোভাবে তুমি কিছু, যে টপিকটা নিয়ে তুমি কাজ করতে চাইবে সেই টপিকটা রিলেটেড আর্টিকেল পড়ো, সেই টপিকটা রিলেটেড বই পড়ো। এবার পড়তে পড়তে তোমার জায়গাটা ক্লিয়ার হবে, এটা কিন্তু না পড়লে হবে না, এটা আমারও সমস্যাটা সেম হতো, এটা কিন্তু ওই পড়তে পড়তে আমি কোয়েশ্চেন্স গুলো পেয়েছি।
তুমি যত পড়বে তত তোমার কোয়েশ্চেনটা আসার সুবিধা হবে। এবার লিটারেচার রিভিউর জন্য আমাদের পড়তেই হবে, কারণ লিটারেচার রিভিউ যখন আমি যখন শুরুতে করেছিলাম তখন হয়তো একটা দুটো পড়েছিলাম, আমার ঠিক এক্সাক্ট খেয়াল নেই, একটা দুটো বইয়ের লিটারেচার রিভিউ রেখেছিলাম। কিন্তু যখন আমি রিসার্চের রেজিস্ট্রেশনে টাইটেল রেজিস্ট্রেশনের সময় করেছি, তখন প্রায় 10-12টা বই আর্টিকেল মিলিয়ে লিটারেচার রিভিউ রেখেছিলাম। তো তুমি যত পড়বে তোমার রিসার্চ গ্যাপ বার করা, রিসার্চ কোয়েশ্চেন বার করা সুবিধা হবে। এবার এখানে একটা প্রশ্ন আসে সাধারণত, আমি আহ, নিজেও এটা ফেস করেছি, তাই এই প্রশ্নটা আমি অ্যান্সার করেই দিচ্ছি একেবারে, যে আমি কি পড়বো কি করে জানবো, কারণ আমি অ্যাডমিশনের আগে তো আমার কোনো গাইড নেই। আমি অ্যাডমিশন নিয়ে চান্স পেয়ে গেলে তখন আমার একজন গাইড আসছেন, কিন্তু তার আগে অবধি আমি কার থেকে সাজেশন নিয়ে পড়বো। তো এক্ষেত্রে একটুখানি নিজেকে মানে সেলফ স্টাডি করতে হবে, নিজেকেই খুঁজে বার করতে হবে। ধরা যাক তুমি কোনো একটা বই পড়লে, অনেক বইয়ের পিছন দিকে দেখবে বিবলিওগ্রাফি থাকে, বিবলিওগ্রাফিতে আরো অনেক বইয়ের নাম, আর্টিকেলের নাম থাকে। এবার সেই বইয়ের নাম, আর্টিকেলের নামগুলো থেকে তুমি তোমার টপিক রিলেটেড, ধরা যাক তুমি বৌদ্ধ নিয়ে কাজ করছো, তো বৌদ্ধ দর্শনের ওপর কি কি বই রয়েছে, বা তার অপোনেন্ট হিসেবে ন্যায় দর্শনের ওপর কি কি বই রয়েছে, তুমি সেই বিবলিওগ্রাফি বা রেফারেন্স যেগুলো থাকে তার মধ্যে পেয়ে যাচ্ছ। একইভাবে তুমি যদি কোনো আর্টিকেল পড়ো, অনেক জার্নালে অনেক রকম আর্টিকেল থাকে, তুমি সেই কোনো আর্টিকেল যদি পড়ো তারও রেফারেন্স বিবলিওগ্রাফি যেটা থাকে সেটার পেছন সেই জায়গাটায় তুমি অনেক বইয়ের নাম, আর্টিকেলের নাম পেয়ে যাবে, বা সেইগুলো তুমি খোঁজার চেষ্টা করো। তুমি যদি বই কালেক্ট করতে পারো বই কালেক্ট করো, না হলে লাইব্রেরি থেকে গিয়ে খোঁজার চেষ্টা করো, লাইব্রেরিতে অনেক কিছু অ্যাভেলেবেল। আর যদি না একান্ত না পাও, অনলাইনে সার্চ করে দেখো সেখানে কিছু পাও কিনা। এরকম ভাবে আমি কালেকশন করেছিলাম কিছু বই। আমি বইপত্র কেনাটা মোটামুটি পিএইচডি তে ভর্তি হওয়ার পর করেছি, আর আগে অবধি আমি অনলাইনে সার্চ করে বা যে বইগুলো আমার অলরেডি রয়েছে সেগুলোর বেসিসে আমি পড়াশোনাটা করেছি। এই যে দেখো আমার কাছে এই একটা বই রয়েছে, এই বইটার ব্যাকগ্রাউন্ড ব্যাক সাইডে একদম বিবলিওগ্রাফিক্যাল, আমি বুঝতে পারছি না কতটা দেখা যাচ্ছে, বিবলিওগ্রাফিক্যাল রেফারেন্স বলে প্রচুর বইয়ের নাম রয়েছে, আর্টিকেলের নাম রয়েছে। এই জায়গাগুলো থেকে তোমরা বই কিভাবে পাবে, কোন আর্টিকেলটা তোমার হেল্প করতে পারে, কোন বইটা তোমার হেল্প করতে পারে, তুমি পেতে পারো। আমি এমন ভাবে অনেক বই আর্টিকেল নিজে খুঁজে বার করেছি, পরবর্তীতে যেটা আমাকে পড়ার জন্য সাজেস্ট করা হয়েছে এরকমও হয়েছে। সেই কারণে এটা হচ্ছে সব থেকে ইজি মেথড, তুমি কোনটা পড়বে, কোনটা পড়লে তোমার হেল্প হবে সেটা খুঁজে বার করা, কিন্তু তার জন্য তোমাকে এটা একটু খুঁজতে হবে। তোমার কাছে যে বইটা কারেন্টলি হাতের কাছে আছে সেই বইটা, ধরো তুমি ন্যায় দর্শনের হিসেবে যদি ধরো ন্যায় সূত্র তুমি পড়ছো, ন্যায় সূত্রেরও তলায় যখন ফুটনোট থাকে, সেই ফুটনোটেও অনেক বইয়ের নামের উল্লেখ থাকে, কারণ আমরা সাধারণত আহ, একদম তো কোর গ্রন্থটা পড়ি না, সেটাই কারো ট্রান্সলেশন বা ব্যাখ্যাটা অনুযায়ী পড়ি। তো সেখানে তুমি অনেক বইয়ের নাম পেয়ে যাবে, তুমি ন্যায় সূত্রের ইংলিশ ট্রান্সলেশন পড়ো সেখানেও পেয়ে যাবে, বা বাংলা ট্রান্সলেশন পড়ো সেখানেও কিছু পাবে, এইভাবে। আর এইরকম কিছু টপিক রিলেটেড যে বইগুলো হয় সেই বইগুলোর থেকে তুমি আরো বেশি বিবলিওগ্রাফি পাবে, কারণ এই টপিক রিলেটেড বইগুলো কিন্তু কাইন্ড অফ থিসিসই হয়। মানে সেটা হয়তো পিএইচডি থিসিস নয়, বাট পিএইচডি করার পর তিনি এই টপিকের ওপর পিএইচডি তে যেভাবে কাজ হয় সেইভাবেই কাজটা করেছেন, প্রসেসটা সেম। পিএইচডি করার অর্থ কিন্তু আমার যতদূর মনে হয় যে আমরা পরবর্তীতে কিভাবে একটা বই লিখবো, কিভাবে একটা টপিককে রিসার্চ করে সেটার ওপর একটা নিজের মত প্রকাশ করব, সেটাকে শেখানো। পিএইচডি তে আমরা যেটা শিখছি সেটা পরবর্তীকালে এইরকম লেখার ক্ষেত্রে প্রতিফলিত হয়। বড় বড় অথর যারা লিখে গেছেন অলরেডি, ফিলোসফার, তাদের লেখাটা দেখলে আমরা কিভাবে লিখতে হবে সেটা বুঝতে পারবো। আর্টিকেল গুলোর ক্ষেত্রেও আমিও প্রথম থেকে বুঝতে পারতাম আর্টিকেল কিভাবে লিখবো। তো আর্টিকেল কিভাবে লিখবো সেটা বোঝার জন্য কিন্তু আর্টিকেল পড়তে হবে। তুমি ধরো 5টা আর্টিকেল পড়লে, 5টা আর্টিকেলে 5 রকম ভাবে 5জন অথর লিখেছেন, কারণ সব অথরের লেখার টাইপ সেম হয় না। এবার তোমার যেটা কনভিনিয়েন্ট লাগলো সেটাকে তুমি চুজ করতে পারো, বা যে তুমি মিক্স অ্যান্ড ম্যাচ করে যে এনার এই জায়গাটা খুব ভালো লাগছে এইভাবে লিখবো, জায়গাটা আমি কপি পেস্টের কথা বলছি না, আমি প্যাটার্নের কথা বলছি। আবার আবার আরেকজনের
এই জায়গাটা, এইভাবে লেখার ধরনটা খুব সুন্দর, আমি এইভাবে লিখি। আর এই লেখার ধরনটা কিরকম সেটা কিন্তু আমি আরেকটা ওয়েবিনার করেছিলাম, যেটাতে রিসার্চ আর্টিকেল নিয়ে ডিসকাশন করেছিলাম। সেই রিসার্চ আর্টিকেল কিভাবে লিখতে হয় ডিসকাশনটার মধ্যে আছে। তো রিসার্চ আর্টিকেল লেখার জন্য উম, কিভাবে লিখতে হবে তার জন্য তোমায় অনেকগুলো আর্টিকেল পড়তে হবে। আর রিসার্চ সিনপসিস রেডি করার জন্য, লিটারেচার রিভিউয়ের জন্য তোমাকে বেশ কিছু বই আর্টিকেল সব পড়তে হবে। আদারওয়াইজ এই রিসার্চ গ্যাপ বা রিসার্চ কোয়েশ্চেন গুলো কিন্তু খুঁজে পাওয়া একটু। তো আমি মোটামুটি 2-3টে বই পড়েছিলাম, পুরো নয়, মোটামুটি আমার যে এরিয়াটা আমি প্রেজেন্ট করেছিলাম সেই এরিয়াটার অংশ অনুযায়ী কিছু কিছু অংশ বইগুলো থেকে কালেক্ট করে পড়েছিলাম, লাইব্রেরি থেকেই। ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে কিছু পড়েছিলাম, কিছু অনলাইনে ডাউনলোড করে পড়েছিলাম, কিছু প্রিন্ট আউট বার করে নিয়ে পড়েছিলাম, এইভাবে। তো এইভাবে করতে হবে। আর কিছু জানার আছে? না দিদি, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে পরে জানিও তাহলে। আর কারোর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে সেশনটা এখানেই এন্ড করবো। আচ্ছা দিদি, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে সেশনটা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ জয়েন করার জন্য।